সো আমাদের বিয়ার এবং ল্যাম্বার্ট দুজন মিলে মূলত প্র্যাকটিক্যাল রিলেটেড একটা তোমার হচ্ছে কনসেপ্ট, এটা যে আমরা তোমার বিভিন্ন রঙিন যৌগগুলা যেগুলো আমাদের বায়োকেমিস্ট্রি রিলেটেড, এগুলাতে আমরা হচ্ছে এই বিয়ার ল্যাম্বার্ট ফর্মুলা প্র্যাকটিক্যাল অনেক বেশি ইউজ করি। এখান থেকে ইউভি, ভিস, এএএস এরকম বিভিন্ন টাইপের তোমার হচ্ছে স্পেকট্রোগ্রাফি নিয়ে সামনে আমাদেরকে পড়াশোনা করতে হয় যারা হাই লেভেল কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে। তো এখানে অনেক কথাবার্তা আছে। ব্যাপারটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র যেটা আছে, এটা আমরা চাইলে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারি, বাট সেটা তোমার কার সাহায্যে? লাইটের সাহায্য নিয়ে, অর্থাৎ লাইটকে কাজে লাগিয়ে আমরা চাইলে কি করতে পারি? কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারি। যদিও ঘনমাত্রার ভ্যালুটা যদি অনেক কম হয়, তখনই আমরা কি করতে পারি? এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো এই বিয়ার এবং ল্যাম্বার্ট দুইজন মিলে মূলত একটা সূত্র দিছিল, এন্ড সেখান থেকে কম্বাইন করে আমরা একটা ফর্মুলা পড়বো। যে টার্মগুলো আমাদের জানতে হবে সেই টার্মগুলো জানবো, সেগুলো এককগুলো জানবো, পরীক্ষাতে কেমনে কোশ্চেন আসছে বাস তুমি খালি অ্যান্সার করবা, ঠিক আছে। আসো, সো ধরো আমার কাছে এখানে একটা টিউব আছে, যে টিউবের ভিতরে আমি যেই দ্রবণটার ঘনমাত্রা মাপতে চাই সেটা আছে। হ্যাঁ, আমার সেই দ্রবণটা আছে যে দ্রবণটার ঘনমাত্রা আমি হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্রে অ্যাপ্লাই করে মাপতে চাই। হ্যাঁ, সো এখানে বিয়ার এবং ল্যাম্বার্ট এই দুজন মূলত এরকম টিউবের ভিতরে দুইটা আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করছে দ্রবণ নিয়ে। তারা যে এক্সপেরিমেন্টটা করছে সেটা হচ্ছে যে, প্রথমে আমি আসি ল্যাম্বার্টের কথায়। ল্যাম্বার্ট যে আছে, ঠিক আছে, উনি মূলত দেখছে যে এই যে দ্রবণটা, তার ভিতরে তো দ্রবগুলা অবশ্যই দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা যদি এখানে একবর্ণী আলো পাস করি, ভাইয়া একবর্ণী আলো কি তোমাদের থেকে ভালো? কিন্তু মানে আমাদের থেকে তুমি আরো ভালো জানো মনোক্রোমাটিক লাইট, তাই না? ওই যে সোডিয়াম লাইট আমরা ইউজ করি 589 ন্যানোমিটার। ভূতল বিজ্ঞানে তোমরা পড়ছো একবর্ণী আলো কি, যে একই তলে বা একটি মাত্র তলে কম্পোজিট আলোকে মনোক্রোমাটিক লাইট বা একবর্ণী আলো বলা হয়। সো তারা যেটা করছে সেটা হচ্ছে মূলত এখানে একবর্ণী আলো পাস করছে। ভাই দেখো তো, আলো এইখানে যতটুকু তীব্রতা নিয়ে ঢুকবে, এই যে আলো যতটুকু ইন্টেন্স ভাবে আমার মুখে পড়তেছে, এটাকে যদি তুমি হচ্ছে কোনো একটা তোমার ঘনমাত্রার দ্রবণের ভিতর দিয়ে পাস করো, তখন ওই পাশ দিয়ে কি এত বেশি আলো আর আসবে? উত্তর হচ্ছে না। চিন্তা করতে পারো পুকুরের পানির মতো। ভাইয়া পুকুরের পানির সারফেস থেকে তুমি যদি নিচের দিকে যাও, আস্তে আস্তে লাইট কমতে থাকে না? কেন? কারণ ওই যে আস্তে 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 পুকুরের পানির ভিতরে যে জিনিসগুলো দ্রবীভূত অবস্থায় আছে, ওরা লাইটটাকে খেয়ে ফেলতেছে। এগুলাকে আমরা বলি যে ভাই অ্যাবজর্ব করে ফেলতেছে, তাই না? শোষণ করে ফেলতেছে, ভালো ভাষায় বললে, তাই তো, বা বই পুস্তকের ভাষায় বললে। তাহলে এই যে ভাইয়া আমি যে দ্রবণটা নিয়ে কাজ করতেছি, সেই দ্রবণটার ভিতরে দ্রব্যগুলা কি দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে আমি যদি এইখানে একটা লাইট পাস করি, ধরলাম এই লাইটটার যে তীব্রতা সেটা আগে ছিল আই নট, যখন আমি লাইটটা কেবলমাত্র সেখান দিয়ে পাস করাচ্ছি, তো পরবর্তীতে এখান থেকে যে লাইটটা বের হবে, আমি জানি না এখানে যে তীব্রতা কত হবে, বাট আমি এতটুকু ডেফিনেটলি শিওর যে এখানে তীব্রতাটা এখানে থেকে কিছুটা কম হবে। আমি ধরলাম সেটা হচ্ছে আই। তো ল্যাম্বার্ট যে ব্যাপারটা খেয়াল করলো, যে আমরা যখন একটা টিউবের ভিতরে একটা ক্ষুদ্র ঘনমাত্রার দ্রবণকে রেখে এখান থেকে লাইট পাস করাই, তখন এখানে যেই ঘনমাত্রা দেই ওইখানে ওই ঘনমাত্রাটা কম হয়, ঠিক আছে। বাট এই যে টিউবের যে দৈর্ঘ্যটা, দেখো এই টিউবের দৈর্ঘ্যটাকে আমি ধরলাম হচ্ছে এল সেন্টিমিটার, ঠিক আছে। নর্মালি এগুলো সেন্টিমিটার থাকে, তো তাই সেন্টিমিটার ধরছি। তোমার হচ্ছে মিটার দিয়ে আসে না, সেন্টিমিটার দিয়ে আসে, মানে 100% ম্যাচে সেন্টিমিটারই থাকে। ধরলাম এই যে টিউবটা হচ্ছে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের। আচ্ছা ভাই তুমি আমার বলো, এই টিউবটা যত বড় হবে আলোটাকে তত বেশি দূর পাস হইতে হবে, তত বেশি দ্রব্যের সাথে সে অ্যাবজর্ব করে ফেলবে, এন্ড ওইখানে তীব্রতা আরো বেশি কমে যাবে। আর টিউবটা যদি আরো ছোট হয়, তাহলে আলো খুব সহজে বের হয়ে যাবে, কম দ্রব্যের সাথে তার হচ্ছে কন্ট্রাক্ট হবে বা সংঘর্ষ হবে, সেখানে কম পরিমাণে আলো অ্যাবজর্ব হবে, ওই পাশে বেশি তীব্র লাইট পাবো। তার মানে এই যে টিউবটা বড় হইলে আমাদের আলোটা এখান দিয়ে বেশি সময় ধরে পাস করবে, ফলে ওই পাশে তীব্রতা কম হবে। তার মানে আমাদের এল এর তোমার হচ্ছে ভ্যালুটা যদি বড় হয়, টিউবটা যদি বড় হয় দৈর্ঘ্যে, তাহলে আমাদের তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে। আমি কি বলতে পারি যে আমাদের এই যে আলোর তীব্রতা ব্যাপারটা, এইটা ডিপেন্ড করে আমাদের টিউবের দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক ভাবে। সেটাকে আমরা যদি হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ফর্মুলা দিয়ে লিখতে চাই, তখন তোমাদের এগুলো বোঝা লাগবে না, মানে ফাইনাল ফর্মুলাটা বুঝলেই হয়ে যাবে। বাট একটু দেখো, না বললেই না, যে আমাদের ল্যাম্বার্ট সাহেব বলতেছে যে দেখেন আপনার টিউব যত বড় হবে, হ্যাঁ আপনার টিউব যত বড় হবে তত বেশি ওই পাশে আলো তীব্রতা কমে যাবে। দ্যাট মিনস মাইনাস ডি আই বাই ডি এল। অর্থাৎ তুমি যদি দৈর্ঘ্যের সাপেক্ষে তীব্রতাকে কি করো, পরিবর্তনটা চিন্তা করো, সেটা আসবে নেগেটিভ, ঠিক আছে। অর্থাৎ তীব্রতার পরিবর্তনটা কি আসবে? নেগেটিভ। এই যে এই জিনিসটাই মূলত হচ্ছে আমি এখানে বোঝাতে চাচ্ছি, এটাই ম্যাথমেটিক্যাল ফর্মুলা। দেন এটাকে ইন্টিগ্রেশন করলে এখান থেকে যে আইটাকে পাশে নিয়ে আসবা, এলটাকে পাশে নিয়ে যাবা, দেন এখানে 1 বাই আই ডি আই, এইভাবে ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে এখান থেকে যে লন সামথিং কিছু নিয়ে আসতে পারবো। বাট কথা ওইটা না, ফর্মুলা তোমাকে আমি বুঝাই দিব না, সমস্যা নেই, ইন্টিগ্রেশন করাও লাগবে না, তুমি এক লাইন দেখলেই বুঝবা, কারণ তোমরা যে ইন্টিগ্রেশন করছো ওটা এখানে বাচ্চা 1/x মানে ln x, এই ইন্টিগ্রেশন এগুলো বোঝা লাগবে না। দেখো বিয়ার ল্যাম্বার্ট যে কথাটা বললো যে ভাই আমাদের টিউবটার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে তীব্রতা কম বেশি হবে, টিউব যত বড় হবে তীব্রতা কম হবে, মানে ব্যস্তানুপাতিক। এই জন্য এখানে কি দিছি মাইনাস। আমাদের এই যে দৈর্ঘ্যের সাথে টিউবের দৈর্ঘ্যের সাথে তীব্রতার সম্পর্ক কি ভাইয়া? ব্যস্তানুপাতিক। আর আমাদের বিয়ার বলতেছে কি ভাইয়া? বিয়ার যে আছে, বিয়ার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি টিউবটার দৈর্ঘ্যে যাব না, দৈর্ঘ্য তো তুমি বলছো ল্যাম্বার্ট, সমস্যা নাই। আমি একটা জিনিস খেয়াল করো যে ভাই এখানে যদি ঘনমাত্রা বেশি হয়, তাহলে দ্রবণ পরিমাণ বেশি থাকবে,
ফলে সেখানে আলোগুলা বেশি অ্যাবজর্ব হবে, এন্ড ওই পাশে ঘনমাত্রা, ওইখানে আলো যে তীব্রতা সেটা কমে যাবে। তার মানে যদি ঘনমাত্রাও বেশি হয় তাহলে সেক্ষেত্রেও কি হবে, তীব্রতা কমে যাবে। এটা বলছিল হচ্ছে বিয়ার। সো বিয়ার বলতেছে যে হ্যাঁ, একদম তুমি যে কাজটা করছো সিমিলারলি, যে আমি যদি তীব্রতার সাথে ঘনমাত্রা সি এর সম্পর্ক বের করতে যাই, সেটাও কি আসবে, ব্যস্তানুপাতিক। সো এই যে দুইটা ফর্মুলা, দুজন কিন্তু একটা সিমিলার টাইপ অফ সম্পর্ক আমাদেরকে দিছে, বাট উনি হচ্ছে দৈর্ঘ্যের সাপেক্ষে বলছে ল্যাম্বার্ট, আর উনি হচ্ছে ঘনমাত্রা সাপেক্ষে বলছে। দ্যাট মিনস ঘনমাত্রা এবং দৈর্ঘ্য দুইটা যদি বেশি হয় তাহলে আমাদের আলোর তীব্রতা ওই দ্রবণ দিয়ে পাস করার সময় অনেক বেশি কমে যাবে, এপাশ দিয়ে যে আলোটা বের হবে সেটার তীব্রতা অনেক কমে যাবে। এটা হচ্ছে কথা। এখন এই দুটো ফর্মুলা তুমি যাকে দেখা একদম সিমিলার টাইপ অফ তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আসছে এখানে, এটাকে ইন্টিগ্রেশন করলে একদম সিমিলার টাইপ অফ ফর্মুলা আসবে, তাই না? এখান থেকে তুমি যখন ইন্টিগ্রেশন করবা ব্যাপারটা কিরকম আসবে, এরকম যে ভাইয়া মাইনাস তোমার হচ্ছে এই যে তুমি যখন ইন্টিগ্রেশন করবে একটা লিমিট থেকে, যে আমরা ধরো ইন্টিগ্রেশন করতেছি একটা লিমিট দেওয়া লাগে না, তো আমরা শুরুতে ধরলাম যখন টাইম ইজ ইকুয়ালস টু 0, বা এখনো আমি পাস করি নাই, তখন হচ্ছে আই নট, আর পরে হচ্ছে আই। এই রেঞ্জ যদি ইন্টিগ্রেশন করো তাহলে এখানে কি আসবে দেখো, এই আই টাইপ আসলে 1/i di, তাহলে কি আসবে 1/x, তোমার হচ্ছে dx মানে কি ln x, তখন কি আসবে ln i, আর এটা বসাই দিলে কি আসবে, এটা বসাই দিলে আসবে ln i মাইনাস i নট, বাট সামনে কি আছে, একটা মাইনাস আছে, তাহলে লাস্ট পর্যন্ত এরকম আসে ফর্মুলাটা। তুমি ইন্টিগ্রেশন করলে বুঝবা যে মাইনাস মাইনাস তোমার হচ্ছে দেখো ln, বা আমি তোমাকে হচ্ছে মাইনাস ছাড়া একদম পিওর ফর্মুলাটা লিখি যে ভাই ln i নট মাইনাস ln i, এরকম আসবে আর কি। হ্যাঁ, ইজ ইকুয়ালস টু হচ্ছে দেখো এখান থেকে যখন সমানুপাতিক ধ্রুবক উঠাই দিবা, ল্যাম্বার্টের সূত্র থেকে একটা কনস্ট্যান্ট আসবে, আবার এখান থেকে তুমি যখন একটা তোমার সেটা বসাই দিবা, এখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে। সো দুইটা কনস্ট্যান্টকে আমি একসাথে লিখলাম যে k1 এন্ড k2, দুইটা তোমার হচ্ছে এই ল্যাম্বার্ট থেকে একটা কনস্ট্যান্ট আসবে এন্ড বিআর থেকে একটা কনস্ট্যান্ট আসবে, বাট ওভারঅল তো দুইটা মিলে একটা কনস্ট্যান্টই হবে, তাই না? আর এই পাশে কি থাকতেছে দেখো, মূলত কনসেন্ট্রেশন আর দৈর্ঘ্য। তার মানে যে এই আমাদের তীব্রতার সাথে কার সম্পর্ক বের করতেছিলাম, কনসেন্ট্রেশন এন্ড দৈর্ঘ্য। এই যে এইটা হচ্ছে ফর্মুলা। এখন এটাকে আমি একটু সুন্দর করে লিখি, দেখো ভাইয়া সুন্দর করে লিখি যে ভাইয়া লন উপরে হচ্ছে আই নট, নিচে হচ্ছে আই, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু এখানে কি থাকতেছে k1 k2, দুই জনের সূত্র থেকে দুইটা কনস্ট্যান্ট আসছে, আর এই যে ঘনমাত্রা আর সেই তোমার হচ্ছে টিউব বা সেল বলা হয় এই সেলের দৈর্ঘ্য। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এই ফর্মুলাটা লগ দিয়ে সবচেয়ে বেশি প্রচলিত, তাহলে আমরা যদি লনের বদলে লগ লিখি, তোমরা জানো এখানে কি দিতে হয়, 2.303 লগ এটা লিখতে হয়, অথবা ওই পাশে 2.303 দিয়ে ভাগ করতে হয়, একই কথা, সমস্যা নেই। সো আই নট ডিভাইড বাই আই ইজ ইকুয়ালস টু k1 k2, যেটা একটা কনস্ট্যান্ট, ইনটু সি আর এল। এবার দেখো এই 2.303 এটা তো কনস্ট্যান্ট, এটাকে যদি আমি এই কনস্ট্যান্ট গুলো নিচে নিয়ে যাই তাহলে ফাইনালটা ফর্মুলা পাই এরকম, log i নট ডিভাইড বাই i ইজ ইকুয়ালস টু k1 k2 ডিভাইড বাই 2.303 আর সি আর এল। এই পুরা পার্টটাতে কনস্ট্যান্ট না হয়, দেখো তো এই পুরা পার্টটা কনস্ট্যান্ট, এই পুরা পার্টটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি, log i নট, এটা হচ্ছে এই যে শুরুতে যে তীব্রতা ডিভাইড বাই i, ওই পাশ দিয়ে যে তীব্রতা বের হইলো লাইটটা, মাঝখানে তো কিছু লাইট তোমার হচ্ছে বা তীব্রতা শোষণ হয়ে গেছে, ঠিক আছে? ওইটা তখন কেমনে বের করবো ভাইয়া, এখানে বের হয়েছে এটা, ছিল এটা, মাইনাস করলে পেয়ে যাবে না কতটুকু শোষিত হয়েছে, আচ্ছা ওগুলো পরাচরণ হবে, সমস্যা নেই। ইকুয়ালস টু কি আসে, এই যে পুরা কনস্ট্যান্টটা ল্যাম্বার্টের সূত্র থেকে একটা কনস্ট্যান্ট আসলো, বিয়ার থেকে একটা কনস্ট্যান্ট আসলো, আর লনকে লগ লেখার ফলে 2.303 দিয়ে সেই কনস্ট্যান্ট আবার ভাগ গেল, এই সব কনস্ট্যান্ট ভ্যালুকে একসাথে আমরা বলি হচ্ছে এপসাইলন, আর বাকি সি আর এল যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের বিয়ার ল্যাম্বার্ট ফর্মুলাকে একসাথে করলে যেই ফর্মটা আসে, যে লগ আই নট অর্থাৎ শুরুতে যে তোমার আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি ছিল সেইটা, ডিভাইড বাই ওই পাশ থেকে যখন বের হয়েছে, দ্রবণটা থেকে বের হয়েছে, তখন যে তীব্রতা, এটার অনুপাতটা হবে এপসাইলন নট সি এল, এটার সমান। ব্যাপারটা বুঝছো? আচ্ছা এবার আসি যে ভাইয়া এই যে তোমার এই টার্মগুলো আমরা দেখলাম, এই টার্মগুলো এখন কিছু পরিচয় আমাদেরকে জানতে হবে, যে ভাইয়া এগুলাকে আমরা অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং এখান থেকে অনেক টাইপের জিনিসপাতি ক্যালকুলেশন করতে পারি, বাট বিশ্বাস করো একদম সোজা, আমি এই পাশে যা লিখবো এখান থেকে এতগুলো আসবে পরীক্ষাতে। হ্যাঁ দেখো, এক পেজে তোমাদের সবকিছু শেষ। ভাইয়া দেখা গেছে পরীক্ষা তোমাকে বলে দিবে যে আগে এবং পরে তীব্রতার অনুপাত, এরকম কিছু একটা বলে দিবে। সো এই যে লগ আই নট বাই আই, এই টার্মটাকে আমরা মূলত বলি হচ্ছে বিশোধনের মাত্রা বা অ্যাবজর্বেন্স বা এ। সো আমরা এই লগ আই নট বাই আই এই টার্মটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে, একটু সহজে রিপ্রেজেন্ট করার জন্য একটা নাম দিছি লগ আই নট বাই আই, এটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, কি ভাইয়া, এ দ্বারা। এন্ড এই এ কে বলা হয় অ্যাবজর্বেন্স বা তোমার হচ্ছে শোষণও বলা হয়, কি বলা হয়, শুধু শোষণ অথবা বিশোধন মাত্রা অথবা অ্যাবজর্বেন্স, এটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স। তো এরকম বিভিন্ন নামে তুমি হচ্ছে এ কে পাবা, ঠিক আছে? তো প্রশ্নে তোমাকে মূলত এ বলে দেওয়া থাকবে, কি বলে দেওয়া থাকবে ভাই, এ। তো এ বলে দেওয়া মানে কি, লগ আই নট বাই আইটা বলে দিছে। তাহলে আমরা যদি এই ফর্মুলাটাকে আরো ছোট করে লিখি, যেটা হচ্ছে এ
ইজ ইকুয়ালস টু এপসাইলন নট CLH। তো তুমি চাইলে একদম এটা মনে রাখতে পারো যে এটা হচ্ছে বিএল ল্যাম্বার্ট ফর্মুলা, ইজ ইকুয়ালস টু এপসাইলন নট CL। কি কি আছে? এ মানে লগ আই নট বাই আই, আর এপসাইলন মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর সি হচ্ছে ঘনমাত্রা, এল হচ্ছে এই সেলের দৈর্ঘ্য। ব্যাপারটা বুঝছো? এবার এল যেটা আছে, এল অলওয়েজ তোমার হচ্ছে সেলের দৈর্ঘ্য, সেন্টিমিটারে দেওয়া থাকবে তোমাকে সেলের দৈর্ঘ্য, এবং এটা সেন্টিমিটারে দেওয়া থাকে, ঠিক আছে। সি ঘনমাত্রা, হ্যাঁ ঘনমাত্রা দুইটা এককে দেওয়া থাকতে পারে। ঘনমাত্রাকে তোমরা চিনো, আমি ঘনমাত্রা লিখলাম না। ঘনমাত্রা মোল পার লিটারও দিতে পারে অথবা গ্রাম পার লিটারও দিতে পারে। তুমি হচ্ছে ম্যাথ দেখলেই তো বুঝতে পারবা কোন ডেটাটা কিসের দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এপসাইলনটা, এটা দেখো কি হবে তাহলে এটা বলো তো ভাই। লগ আই নট বাই আই, ভাই লগের তো কোনো একক নাই, আই নট বাই আই দুটো তো সেম টাইপের রাশিকে অনুপাত করতেছে, তার মানে এই যে এ যেটা আছে তার কোনো একক নাই, তার মানে এটা অনুপাত লগ আই নট বাই আই। এ বা অ্যাবজর্বেন্স বা শোষণ বা বিশোধনের মাত্রা, এই পুরো পার্টটা একটা কি ভাইয়া তোমার কনস্ট্যান্ট, এটার কোনো কি নাই তোমার হচ্ছে মানে মাত্রা নাই, একটা এককবিহীন রাশি। তাহলে এখানে এপসাইলনের এককটা কি আসবে বলতো? তাহলে এপসাইলনের এককটা কি আসে একটু তুমি দেখো। তাহলে এপসাইলন ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি না যে 1 বাই সি আর এল এর একক, কারণ এখানে এর তো কোনো একক নাই। তাহলে জাস্ট খালি বসায় দাও, তাহলে তুমি বের করতে পারবা। সি এর একক যদি হচ্ছে তোমার মোল পার লিটারে হয়, তাহলে তুমি সেখানে মোল পার লিটার বসাবা। দেখো মোল পার লিটার, তাহলে পার লিটার মানে কি লিটারটা উপরে চলে যাবে, হ্যাঁ, আর এখানে কি সেন্টিমিটার। তখন এককটা এরকম আসবে যে ভাই লিটার মোল ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, এই একটা। আর তুমি যদি হচ্ছে ঘনমাত্রাটাকে গ্রাম পার লিটারে বসাও, তাহলে দেখো ঘনমাত্রাটাকে যদি হচ্ছে গ্রাম পার লিটারে বসাও, তাহলে এককটা কেমন আসবে 1 বাই, হ্যাঁ সরি দেখো লিটারটা উপরে চলে যাবে, গ্রাম এন্ড হচ্ছে সেন্টিমিটার, তাহলে এককটা কি আসবে লিটার পার গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে, লিটার পার গ্রাম পার সেন্টিমিটার। হ্যাঁ, তাইলে একটু দেখো যে তোমার প্রশ্নে ঘনমাত্রাটা কিসে দেওয়া আছে। যদি ধরো ঘনমাত্রা ডিরেক্ট দেওয়া নাই, তখন তুমি এই এপসাইলনের দিকে তাকাইলে বুঝতে পারবে যে ঘনমাত্রা কিসে দেওয়া আছে। এই যে তাকাই দেখবা যে লিটার পার মোল পার সেন্টিমিটারে যদি হচ্ছে এপসাইলনটা দেওয়া থাকে, তাহলে বুঝবা ঘনমাত্রাটা মোল পার লিটারে আছে। যদি তোমার এটার এককটা লিটার পার গ্রাম পার সেন্টিমিটারে দেওয়া থাকে, তাহলে বুঝবা এটা গ্রাম পার লিটারে দেওয়া আছে ঘনমাত্রা। হ্যাঁ, আচ্ছা এবার আসো এই যে এপসাইলন, এটার নাম কি ভাইয়া? এই এপসাইলনকে আমরা বলি হচ্ছে মোলার শোষণ সহ, অনেকগুলো নাম আছে, মোলার শোষণ সহ মানে একক দেখেও চিনতে পারো অথবা নাম থেকেও চিনতে পারো। এটাকে আমরা বলি মোলার শোষণ সহক, ঠিক আছে, অথবা এক্সটিংশন গুণাঙ্ক, এক্সটিংশন, ঠিক আছে গুণাঙ্ক, অথবা মোলার শোষণ সহক, এটা সেটা তো বললামই, ঠিক আছে। এরকম বিভিন্ন নামে, অথবা হ্রাস গুণাঙ্ক, এসব বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়, ঠিক আছে, হ্রাস গুণাঙ্ক। এই হচ্ছে টোটাল কথা। তাহলে এখান থেকে ঘনমাত্রা কেমনে বের করবো বলতো? তোমাকে সেলের দৈর্ঘ্য এল দেওয়া থাকবে, তোমাকে এপসাইলনটা দেওয়া থাকবে, তোমাকে এ বা শোষণটা দেওয়া থাকবে, বলবে সি বের করো, তখন তুমি এপসাইলন আর এলটাকে পাশে পাঠিয়ে দিবা, সি চলে আসবে। আচ্ছা, তো সবসময় এরকম ডিরেক্ট নাও দিতে পারে, কারণ ম্যাথটা অনেক তাহলে কি হয়ে যায়, ইজি হয়ে যায়। তো এমন ম্যাথটা আমাদেরকে না দেওয়ার চান্সই বেশি। তাহলে ভাই আসলে দিবে কেমনে? আসলে একটু দেখাই কেমনে দিবে। হ্যাঁ, আসলে একটু দেখাই কেমনে দিবে। তার আগে এই পার্টটুকু আমি একটু ছোট করি। হ্যাঁ, সব ম্যাথ এই পেজটা থেকে আসবে, তো আমি এক পৃষ্ঠা সব নিয়ে চেষ্টা করতেছি যেন তোমার এক পেজে, যেহেতু আউট সিলেবাস টপিক, আমি অনেক তোমার হচ্ছে কষ্ট করে পড়ার দরকার নেই, আমি জাস্ট যতটুকু না জানলেই না ততটুকু জানবো। হ্যাঁ, আর এটা দিয়ে তোমার হচ্ছে সব কোশ্চেন সলভ করতে পারবা। আমার কাছে এখানে বোর্ডের কোশ্চেন আছে, আমার কাছে এখানে বইয়ের কোশ্চেন আছে, আমার কাছে এখানে বইয়ের কোশ্চেন আছে, তুমি টেনশন নিও না। দেখো ভাই একটু খেয়াল করো যে এখানে একটা ব্যাপার খেয়াল করো যে আমাদের আই নট তীব্রতার আলো এখানে প্রবেশ করছিল, ওই পাশ থেকে বের হয়েছে আই, তো মাঝে তো কিছু শোষিত হয়ে গেছে। তাহলে কোনোদিন যদি আমাদেরকে বলে যে কতটুকু আলো আসলে শোষিত হয়েছে, তাহলে এটাকে আমরা এমনি বলতে পারি যে আগে ছিল আই নট, ঠিক আছে, তা থেকে যদি মাইনাস করি পরে কতটুকু পাইছি, তাহলে মাঝে যতটুকু বাদ হয়ে গেছে ওটাই কি হয়েছে, ওইটুকু আলোর তোমার হচ্ছে এই কি হয়েছে, শোষিত হয়েছে, এটা বলতে পারি। বাট শোষিত জিনিসটা আমরা এমনি বের করি না, শোষিতকে আমরা একটু ঘুরায় পেঁচায় বের করি। কেমনে সেটা একটু দেখো ভাই। কতটুকু আলো শোষিত হয়েছে এটা বের করা থেকে আমরা যদি বের করি এখানে কতটুকু আলো নির্গত হচ্ছে সেইটা, তাহলে আরো ভালো হয়। কারণ দেখো যে এখানে যখন আই নট তীব্রতার আলো দিচ্ছি, নির্গত হচ্ছে আই, তাহলে আমি যদি এখানে তীব্রতার মানটা 1 ধরি, যে একক তীব্রতায় কতটুকু বের হচ্ছে, তাহলে তারপরে আমার যত তীব্রতা হবে তার অনুপাতে কতটুকু আলো এখান থেকে নির্গত হচ্ছে সেই মানটা বের করে ফেলবো। ধরো নির্গত হচ্ছে 40%, তাহলে শোষিত হচ্ছে কত, 60%, নির্গত হচ্ছে 50%, শোষিত হচ্ছে কত, 50%। আমরা বের করি নির্গতটা। কেমনে দেখো যে ভাই এখান থেকে কতটুকু নির্গত হচ্ছে কেমনে বের করবো, যে আমাদের যখন তোমার তীব্রতা আই নট, তখন নির্গত হয় আই, এই তীব্রতা, তাহলে যদি 1 হয় তীব্রতার মান, তাহলে নির্গত হবে কত, তাহলে নির্গত হবে আই বাই আই নট। এই যে টার্মটা, এটাকে আমরা বলি হচ্ছে নির্গমতা, বা কতটুকু নির্গমন হচ্ছে প্রবাহতা, বা ইংরেজিতে বলা হয় ট্রান্সমিটেন্স। কি বলা হয় ভাইয়া? দেখো এটাকে বলা হয় প্রবাহতা, বা কতটুকু নির্গমন হচ্ছে, অথবা এটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সমিটেন্স, ট্রান্সমিটেন্স। এটাকে
টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা ভাই? টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা ভাই? টি দ্বারা প্রকাশ করা হয়। So, এই যে তুমি যদি ট্রান্সমিটেন্সটা বের করে ফেলতে পারো তাহলে তো বুঝবা এটা হচ্ছে কতটুকু নির্গত হচ্ছে। হ্যাঁ, তাহলে এটুকু বের হয়ে যাচ্ছে, তাহলে মাঝখানে রয়েছে কতটুকু 1 মাইনাস টি। তাহলে এই যে তো এই টিটা পার্সেন্টেও তুমি বের করতে পারো অথবা ডাইরেক্ট মানেও বের করতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের টি বা ট্রান্সমিটেন্স সমান সমান কি? ট্রান্সমিটেন্স সমান সমান আই বাই আই নট। যদি কোনোদিন বলে যে কতটুকু শোষিত হয়েছে, এটা তুমি যদি ভ্যালুতে বের করো তাহলে মান বসাবা, আর পার্সেন্ট হইলে 100% গুণ দিবা। আর যদি টি বের করে ফেলি তাহলে এবার বলো শোষিত হয়েছে কতটুকু ভাইয়া? এই যে শোষিত ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস টি। যদি তুমি হচ্ছে ভ্যালু বের করো আর পার্সেন্টে বের করলে 100% মাইনাস টি, যত পার্সেন্ট আসে শেষ হচ্ছে এই শেষ। সো এখান থেকে ঘুরে পাচ্ছে ম্যানগুলো আসে। আচ্ছা, এখানে ব্যাপার দেখো, টি যেটা, টি কে আমরা বলতেছি আই বাই আই নট, আর এ হচ্ছে লগ আই নট বাই আই। সো এই যে আই আর আই নটটা কিন্তু এর ভেতরেও আছে, তাই না? তাহলে আমি কিন্তু চাইলে এই লগ আই নট বাই আই এই টার্মটাকে চেঞ্জ করে সেখানে চাইলে টি এর ভ্যালুটাও বসাইতে পারি, তাই না? তাহলে আমাকে ধরো টি দেওয়া আছে, সেখান থেকে আমি চাইলে কিন্তু এ বের করতে পারবো। কেমনে? এই পাশে একটু ছোট্ট করে দেখো, এবার সে ছোট্ট করে দেখো, তারপরে ফাইনাল সামারি টানবো। এন্ড বিশ্বাস করো তুমি এমন একটা মেথড নিজেরা পারবা না, ম্যাথ করলে তো মানে ক্লাস করলে তো বুঝবা দিবি, তোমার বিশ্বাস হবে কি হবে। হ্যাঁ, আর এতদিন তো ভাইয়ের ক্লাস করছো, জানো যে ভাই হচ্ছে আন্দাজে কোনো কথাবার্তা বলি না। একটু দেখো যে ভাই আমাদের টি ব্যাপারটা কি? টি হচ্ছে যে কতটুকু নির্গত হচ্ছে আই নটের ভিতরে, ওই যে এককে কতটুকু নির্গত হচ্ছে আই বাই আই নট। যে আই নট থেকে হয় আই, তাহলে এক থেকে হবে আই বাই আই নট। এইটা কতটুকু নির্গত হচ্ছে সেটা। যদি ধরো ভ্যালু নিয়ে চিন্তা করতেছি, পার্সেন্ট না, জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, পার্সেন্ট দিলে তোমরা কি করবা? 100 দিয়ে ভাগ করে ভ্যালু বের করে নিবা। এবার দেখো আমরা জানি এ সমান সমান হচ্ছে লগ আই নট বাই আই। আমরা যদি ট্রান্সমিটেন্সটা বসাতে চাই তাহলে এই জিনিসটাকে উল্টা করতে হবে না? এটা কাজ করি। হ্যাঁ, তোমরা জানো লগের পরের জিনিসটাকে যদি উল্টা করি তাহলে সামনে একটা মাইনাস আসে, তাহলে মাইনাস লগ আই বাই আই নট। আরে এই আই বাই আই নট মানে তো টি, তাহলে মাইনাস লগ টি। এটা হচ্ছে এ আর টি এর ভিতরে সম্পর্ক। তো মাঝে মধ্যে ধরো ট্রান্সমিটেন্স দেওয়া আছে টি, তো তুমি এখানে চাইলে ওই টি থেকে এটা বের করে এখানে বসাই দাও, এপসাইলন আর সিএল, ম্যাথ এক লাইন হয়ে যাবে। বুঝছো? তোমাকে যদি বের করতে বলে কতটুকু নির্গমন হচ্ছে, ট্রান্সমিটেন্স বের করে দাও, পার্সেন্টে ভ্যালুতে যেমন বের করো। তোমাকে যদি বলে কতটুকু শোষিত হচ্ছে, তাহলে ট্রান্সমিটেন্স বের করে 1 থেকে মাইনাস করে দাও, যদি মান হয়, যদি পার্সেন্ট হয় তাহলে 100 থেকে মাইনাস করে দাও। এই হইলো আমাদের ফর্মুলা। তাইলে আসো এখানে কত ধরনের ম্যাথ আসতে পারে। প্রথমে একদম ডিরেক্ট ফর্মুলা থেকে, ভাইয়া এ দেওয়া আছে, এপসিলন দেওয়া আছে, এল দেওয়া আছে, সি বের করতে বলছে, অথবা এখানে যে কোনো তিনটা দেওয়া আছে আরেকটা বের করতে বলছে। একদম এই ফর্মুলাতেই সব ম্যাথ শেষ, একটা একদম সবচেয়ে সহজ ম্যাথ। আরেকটা বলতে পারে যে ভাইয়া আমাদের ট্রান্সমিটেন্স কত বা প্রবাহটা কত, অথবা কতটুকু নির্গমন হচ্ছে, ঠিক আছে? তখন তুমি কি বের করবা? ট্রান্সমিটেন্স বের করবা। নির্গমন বললে, প্রবাহটা বললে, ট্রান্সমিটেন্স বললে কি বের করবা? আই বাই আই নট, আই বাই আই নট, ঠিক আছে? অথবা তুমি এই ফর্মুলা থেকে এ বের করবা, এন্ড তুমি জানো এ সমান সমান মাইনাস লগ টি, মাইনাসটাকে পাশে পাঠিয়ে দাও, লগটা পাশে পাঠিয়ে দাও, টি চলে আসবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, টি বের করলে তুমি আরেকটা জিনিস বের করতে পারবা, সেটা হচ্ছে কতটুকু শোষিত হয়েছে। কারণ টি মানে কতটুকু নির্গত হয়েছে, তাহলে মাঝখানে রয়ে গেছে কতটুকু, শোষণ করছে কতটুকু, 1 মাইনাস টি শেষ। যদি পার্সেন্ট হয় তাহলে 100 মাইনাস টি। এই স্লাইডের বাইরে তুমি এখন একটা মেথড পাবা না। আসো তোমাদের দেখাই যে আমাদের বিএলএম এর ফর্মুলা থেকে কিভাবে এই ম্যাথগুলো পরীক্ষাগুলোতে আসে। আসো, হ্যাঁ, এখন আমাদের ম্যাথ করতে বেশি টাইম লাগবে না, তুমি খালি দেখবা আর বলবা। দেখো বলছে স্পেক্ট্রোমিটারের ভিতরে 10 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেল। তাহলে এই যে সেলের দৈর্ঘ্য কত? 10 মিলিমিটার। তাই আমরা সেন্টিমিটার নিব, সমস্যা নাই তো। হ্যাঁ, আসো। তাহলে এল দেওয়া আছে, আমি যাদের দেওয়া আছে লিখে ফেলি। এল দেওয়া আছে 10 মিলিমিটার, বা তুমি জানো যে এটাকে চাইলে সেন্টিমিটার আমরা নিতে পারবো, ঠিক আছে? 10 মিলিমিটার, ঠিক আছে? এটা দেওয়া আছে। আচ্ছা, এল দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে দেখো, কোন তবে এই যে মোল পার লিটারের ঘনমাত্রা দেওয়া আছে, দেখো এত মোল পার লিটার, তার মানে সি দেওয়া আছে। সি দেওয়াই আছে কত? সি দেওয়া আছে হচ্ছে 1.4 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। 1.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার, সি দেওয়া আছে। আচ্ছা, বলছে এটা রাখার পরে বিশোধন মাত্রা, অ্যাবজর্বেন্স বা শোষণের মান পাইছি 0.115। এ দেওয়া আছে, সি দেওয়া আছে, এল দেওয়া আছে। এ ইজ ইকুয়ালস টু এপসাইলন নট সি এল। কি নাই? এপসাইলন নাই। দেখো বের করতে বলছে, ওই দেবেন মোলার শোষণ সহ এপসাইলন বের করো। একদম ফর্মুলা থেকে সবচেয়ে প্রথম টাইপের ম্যাথ। এর আমার এ দেওয়া আছে কত? এর তো কোনো একক নাই, সো জাস্ট খালি মান 0.155। এটা মানে কি? লগ আই 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 নট বাই আই। আচ্ছা, বের করতে বলছে এপসাইলন। ভাই বলো এগুলো অ্যাকাউন্ট করা দেওয়া উচিত? তাহলে এ ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল। এপসাইলন সমান সমান কি ভাইয়া? এ বাই সি এল, ঠিক আছে? তো আমাদের এটাকে তুমি জাস্ট কি খালি কি করো, 10 মিলিমিটারকে সেন্টিমিটার নিতে হলে কি করতে হবে? 10 মিলিমিটারকে সেন্টিমিটার নিতে হলে তোমাকে হচ্ছে 10 দ্বারা ভাগ করতে হবে, তাই না? মানে 0.1 সেন্টিমিটার। তো এটা করে নিলাম যে ভাইয়া 10 ডিভাইড বাই 10, ঠিক আছে? আচ্ছা, দেখো যে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিলাম, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসলো? সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে 1 সেন্টিমিটার। এটা আসলো হচ্ছে আমার এল। এখন জাস্ট তুমি দেখো এটা কি আসে? মোল পার লিটার। হ্যাঁ, তাহলে এপসাইলন কি আসবে? এপসাইলন আসবে লিটার পার মোল পার সেন্টিমিটার। শেষ।
তাহলে চলো বসাই দিই। এ কত দেওয়া আছে ভাই? এ দেওয়া আছে 0.155 ডিভাইড বাই সি দেওয়া আছে ভাই, সি কত? সি হচ্ছে 1.4 ইনটু 10⁻⁻5 ইনটু এল কত? এল হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই যে এখন বাকি কাজ তো ক্যালকুলেটর করবে। তাহলে একটু দেখো, আচ্ছা ভিডিওটা আবার দেখি, মাঝখানে ভিডিও অফ হয়ে গেছিল বুঝছো, ভিডিওটা আবার চালু দেওয়া লাগছে। আচ্ছা সো 0.155 ডিভাইড বাই 1.4 ইনটু 10⁻⁻5 ইনটু 1। হ্যাঁ তাহলে একটু দেখো এটা আসতেছে কত? এপসাইলন নটের ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 1.1 ইনটু 10⁻⁴ তোমার হচ্ছে 4, 1.1 10⁻⁴। এই দেখো এখন এককটা কি হবে ভাই? ঘনমাত্রা কি বসাইছো? মোল পার লিটার। তো ঘনমাত্রা মোল পার লিটার হলে কি বসাইতে হয়? ঘনমাত্রা মোল পার লিটার হলো লিটার পার মোল পার সেন্টিমিটার। শেষ। তাহলে লিটার পার মোল পার সেন্টিমিটার। শেষ। এই হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট এর প্রথম, বুঝছো? আর অন্য ম্যাথ কি হইতে পারে? ধরো এর দেওয়া আছে, এল দেওয়া আছে, এ দেওয়া আছে, সি বের করতে বলছে, এরকম ম্যাথ আসবে, বুঝছো? আসো সো পরের ম্যাথটা একটু দেখি। বলছে কোন একটি স্পেক্ট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেলে কোন দ্রবের এত মোল পার লিটার। সেলে এই দেখো 1 সেন্টিমিটার, এখানে আমার আর চেঞ্জ করার দরকার নেই, এল দেওয়া আছে সেন্টিমিটারে এবং দ্রবের ঘনমাত্রা দেওয়া আছে 1.6 10⁻⁵ সি দেওয়া আছে। রেখে দেওয়ার পরে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে একবর্ণী আলো প্রবাহিত করা হলো। এক্ষেত্রে দ্রবের মোলার শোষণ সহগ এপসাইলন দেওয়া আছে লিটার পার মোল পার সেন্টিমিটারে। বলছে প্রবাহতা বা ট্রান্সমিটেন্স কত হবে? হ্যাঁ আচ্ছা ট্রান্সমিটেন্স বের করতে বলছে, তুমি বের করো সমস্যা নাই। আগে বলো যে A ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল। এপসাইলন দেওয়া আছে, সি দেওয়া আছে, এল দেওয়া আছে, এ কি বের করতে পারবা? হ্যাঁ ভাই বসাই দেন। এপসাইলন কত দেওয়া আছে? এপসাইলন দেওয়া আছে 1.3 ইনটু 10⁻⁻2। হ্যাঁ সি কত দেওয়া আছে ভাই? সি দেওয়া আছে 1.6 ইনটু 10⁻⁻5 ইনটু এল কত দেওয়া আছে? এল দেওয়া আছে 1 সেন্টিমিটার। বাস কাজ শেষ। ঠিক আছে তাহলে একটু দেখো, যদি বসাই দিই 1.3 ইনটু 10⁻⁻2 ইনটু 1.6 ইনটু 10⁻⁻5, ঠিক আছে ইকুয়ালস টু কত আসতেছে? ইজ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 2 পয়েন্ট তোমার 1.3 - 2 and 1. আচ্ছা ঠিক আছে 2.08 ইনটু 10⁻⁻7। আর এর কিন্তু কোনো একক নাই। হ্যাঁ তাহলে এই চলে আসলো এ, ঠিক আছে। আচ্ছা তোমাকে তো এ বের করতে বলে নাই, তোমাকে এইটা এই অ্যাবজর্বেন্স তো বের করতে বলে নাই, বিশোধনের মাত্রা বের করতে বলে নাই, বের করতে বলছে প্রবাহ অথবা ট্রান্সমিটেন্স। তাহলে তুমি তো জানো যে a ইজ ইকুয়ালস টু মাইনাস লগ টি। শেষ। তাহলে এবার তুমি দেখো টি সমান সমান কি আসবে? টি সমান সমান মাইনাস কে পাশে পাঠাইতে হবে, তখন হবে মাইনাস এ, আর লগ এ পাশে আসলে 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস এ। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস অ্যান্সার বসাই দাও, হয়ে গেল অ্যান্সার 10 টু দি পাওয়ার মাইনাস অ্যান্সার। তাহলে 0.9999 এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কেউ যদি পার্সেন্টে বের করছো তাহলে কত আসবে? 0.99, তো তার মানে 99%, ঠিক আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত আসবে? 99%। তার মানে প্রায় 1% শোষিত হয়েছে আর 99% বের হয়ে গেছে। তাহলে তোমাকে আমি যদি বলি শোষিত কতটুকু, তাহলে শোষিত ইজ ইকুয়ালস টু, যদি ভ্যালুতে বলো তাহলে হবে 0.01, ঠিক আছে। আর যদি পার্সেন্টে বলো তাহলে 1%। বুঝছো কি? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপর আসো যে ভাইয়া 3.83 বলছে কোন নমুনার ভিতরে, মানে তুমি সবগুলোই পাবা, যে কোন নমুনায় লঘু দহনে স্পেকট্রোস্কোপি বিশ্লেষণকালে এত মিলিমিটার দৈর্ঘ্যের সেল, তার মানে এল দেওয়া আছে মিলিমিটার, সেন্টিমিটার নিব, 10 দিয়ে ভাগ করে, সমস্যা নাই তো। আচ্ছা একবর্ণীয় আলো অতিক্রম কালে ওই আলোর আপতিত রশ্মির বিস্তার, আরে ভাই বিস্তার তো আপনি কোন জায়গায় পড়ার নাই। আচ্ছা সমস্যা নেই, দেখো বিস্তার দেওয়া আছে, যখন আপতিত হচ্ছে বলছে দেখো কি, যে অতিক্রম কালে ওই রশ্মির আপতিত রশ্মি যখন এই যে আই নট তীব্রতার আলো যখন পড়ে তখন তীব্রতা না দিয়ে বিস্তার দেওয়া আছে। ভাই তুমি মনে হয় পড়ো নাই তাই না ফিজিক্সে, যে আলোর তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক? না তুমি তো পড়োই নাই তাই না। ধরে এমন মায়ের দিব যে আয়ের সাথে এ সম্পর্ক কি স্কোয়ারের সমানুপাতিক, তার মানে যত জায়গায় তুমি কি ব্যবহার করতে, যে ধরো লগ আই নট বাই আই, এটা মানে তো এ তাই না, ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল। সেখানে এখানে কি হয়ে যাবে? লগ আই নট মানে এ নট, শুরুতে বিস্তারের স্কোয়ার, পরে হচ্ছে পরে বিস্তারের স্কোয়ার, একটু কি চেঞ্জ। সো এই জন্য আর এক্সট্রা করে পড়ে নেই, তখন মনে হয় হাই হাই কত না কঠিন এগুলা, দেখছো কত সহজ। আচ্ছা আসো, তো এখানে বলছে কি যে ভাইয়া তো শুরুতে বিস্তার এ নট কত, এই যে এ নট হচ্ছে তোমার এত সেন্টিমিটার, এবং নির্গত ট্রান্সমিটেড যেটা বের হচ্ছে সেখানে বিস্তার এত, তো 2 সেন্টিমিটার আছে, অটোমেটিক কাটাকাটি যাবে, আমার একক চেঞ্জ করার কোনো দরকার নাই। এটা হচ্ছে পরবর্তীতে এই বিস্তারটা কত বলছে, নমুনাটির মোল প্রতি শোষণ সহ 2, এই দেখো ভাই লিটার পার গ্রাম পার সেন্টিমিটার, তার মানে এখানে কিসে দেওয়া আছে? ঘনমাত্রা গ্রাম পার লিটারে, দেখলেই বুঝছে। মানে এখানে তো ঘনমাত্রা তোমার হচ্ছে বের করতে বলছে, যে ঘনমাত্রা কত, একক কি মোল পার লিটার দিবা, দিলে কিন্তু ধরা খাবা। হ্যাঁ তো একক দেখলেই বুঝবা গ্রাম পার লিটারে ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা সমস্যা নাই, আসো আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে A is equals to epsilon CL। A সমান সমান কি? A সমান সমান log I naught by I, তাই তো, is equals to epsilon CL। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের
তোমার হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা দেয়নি, আমাদের কাছে বিস্তার। আমরা সবাই ফিজিক্স এগুলো পড়ে এসেছি, লাইটের ধর্ম, যে এখানে কি লিখতে পারবো, বিস্তারের তোমার হচ্ছে স্কয়ার, এটা ভাই শেষ এপসাইলন সি এল। এইবার দেখো তো সব দেওয়া আছে না, বের করতে বলছে ঘনমাত্রা সি। ঘনমাত্রা সি সমান সমান কি, লগ এ নট স্কয়ার বাই এ স্কয়ার ডিভাইড বাই এপসাইলন আর এল। ঠিক আছে, তবে এলটা কিন্তু মিলিমিটার আছে, সেন্টিমিটার নিয়ে নিও। হ্যাঁ, যে ভ্যালুগুলো যদি বসাই দিই, তাহলে লগ এ নট কত, এ নট হচ্ছে 0.5 স্কয়ার, আর এখানে কত 0.3 স্কয়ার, ডিভাইড বাই এপসাইলন কত, এপসাইলন হচ্ছে 2.0 মানে 2 লিটার পার এত, আর এল 16 মিলিমিটার, যেটাকে আমি লিখতে পারি 1.6 সেন্টিমিটার। এই শেষ। চলো বসাই দাও, এর ঘনমাত্রা চলে আসবে কিন্তু গ্রাম পার লিটারে। সো লগ 0.5 স্কয়ার বাই 0.3 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.6, এটা আসছে তোমার হচ্ছে ঘনমাত্রা আসে 0.1387 গ্রাম পার লিটার। আবার মোল পার লিটার দিও না কিন্তু, সাবধান। হ্যাঁ ভাই, আপনি বুঝছেন যে আমরা গ্রাম পার লিটার, ওই যে তুমি মোলার শোষণ সহকের একক দেখলেই বুঝবা, তো প্রশ্ন কোনো কোনো জায়গায় তাকালেই বুঝবা যে ঘনমাত্রা কিসে আছে। চলো, সো এবার দেখো কিছু ম্যাথ তোমাদেরকে দেখাই দিই, যে ভাই এগুলো এমনি করা যায়। যে বলছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন সেল এল দেওয়া আছে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর 80% ট্রান্সমিট বা প্রেরণ করে, তার মানে 80% নির্গত হয়। তার মানে কি দেওয়া আছে, ট্রান্সমিটেন্স দেওয়া আছে কিন্তু পার্সেন্টে, তো মানে 0.8 মানের কথা বললে। আচ্ছা, তো এটা দেখো বলছে মোলার শোষণ সহগ যদি 2 হয়, ভাই দেখো এখানে মোলার শোষণ সহগ দিছে কিন্তু কোনো একক দেয় নাই, বুঝছো, এটা টাইপিং মিস্টেক, এখানে একক হবে আর কি। এখানে এককটা হবে হচ্ছে, দেখো অ্যানসার মোল পার এটা দেখে আমরা বুঝতে পারছি যেটা হবে তোমার লিটার পার মোল পার সেন্টিমিটার, এটা টাইপিং মিস্টেক আর কি। ঠিক আছে, এটা বইয়ের টাইপিং মিস্টেক, বইতে এটা আসেনি। সো 2 ওই যে আগেরটার মতোই, মানে জাস্ট আগেরটা কপি করছিল তো, বাট আগেরটা আসে না আর কি। 2 তোমার হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, বুঝছো, একটা চেঞ্জ করে না। এন্ড বলছে নমুনার মোলার ঘনমাত্রা কত। আচ্ছা তাহলে চলো ভাই দেখি কত। এই আমি কি ভিডিও চালু দিছিলাম? হ্যাঁ, ভিডিও তো চলতেছে। কি যে একটা সমস্যা, মানে নতুন সেটআপ করছি তো, ও তোমাদের সাথে এই সেটআপের প্রথম ক্লাস, তাই না? আচ্ছা, সো একটু দেখো যে ভাই আমাদের সবকিছু দেওয়া আছে, এল দেওয়া আছে, এপসিলন দেওয়া আছে, ট্রান্সমিটেন্স দেওয়া আছে। আচ্ছা, ট্রান্সমিটেন্সটা কিছু দেওয়া আছে পার্সেন্টে, 80% মানে কত, 0.8। ট্রান্সমিটেন্স জানলে এ জানবো, হ্যাঁ ভাই, এ সমান সমান মাইনাস লগ টি। শেষ, তাহলে এ জানি। এবার তুমি জানো এ ইজ ইকুয়ালস টু এপসাইলন সি এল। এ দেওয়া আছে, এপসাইলন দেওয়া আছে, সি বের করতে বলছে নাকি? হ্যাঁ, সি বের করতে বলছে, এল দেওয়া আছে। না, খুব কঠিন ম্যাথ, পারবাই না, শর্ট সিলেবাসের বাইরে হলে কি আর পারা যায় সেগুলা, বলো? আচ্ছা, এই ম্যাথটা আসলে কেন নিয়ে ইচ্ছা করে দুষ্টামি করে। 1 সেন্টিমিটার এল দেওয়া আছে, ঠিক আছে, দেখো এত ট্রান্সমিটেন্স দেওয়া আছে, মানে আবারও আগের মতোই। ঠিক আছে, এখানেও কি দেওয়া আছে, দেখো আমাদের দ্রবণের মোলার শোষণ সহগ বের করতে বলছে, ঘনমাত্রা দেওয়া আছে কিন্তু পিপিএম এ। তো পিপিএম এ কি ম্যাথ করলে হবে? উত্তর হচ্ছে না। তোমাকে প্রথমে কি করতে হবে, ওই যে KMnO4 তার পিপিএম এর ঘনমাত্রাটাকে আগে তোমার হচ্ছে মোল পার লিটারে নিতে হবে, এই হচ্ছে কাজ। তোমার সিটাকে কত দেওয়া আছে, 4.48 পিপিএম। তো তুমি কি করবা, তুমি এটাকে আগে মোল পার লিটারে নিবা, বাস। তারপরে সি দেওয়া আছে, আমরা জানি A is equals to epsilon CL। এপসিলনটা এবার বের করতে বলছে, এটা হবে A ডিভাইড বাই C আর L। তাহলে A এবার দেয় নাই, দিছে ট্রান্সমিটেন্স। তাহলে আমরা তো জানি যে A সমান সমান মাইনাস লগ টি। শেষ, মানে A এখান থেকে পাবো, A বসায় দাও। ঠিক আছে, এই যে ট্রান্সমিটেন্স থেকে যে ট্রান্সমিটেন্স বসায় দাও, তারপরে যে L দেওয়া আছে, C এখান থেকে বের করলাম মোল পার লিটার, জাস্ট এপসিলন বের হয়। এবার আসি যে বুয়েট কি কোশ্চেন গুলো আসছিল, হ্যাঁ দেখি গুলো পারা যায় কিনা। আচ্ছা, বুয়েট তোমার সহজে দেয় নাই, ঘুরাই পেঁচাই দিছে। হ্যাঁ, তোমার একটু কনফিউজ করার চেষ্টা করছে, যেহেতু তুমি ভয় পাও। বলছে কোন এল শোষণ দৈর্ঘ্যের কোন একটা সেল আছে, তার মান দেয়নি, বলছে এল নামক একটা শোষণ আছে, সমস্যা নেই। তার ভিতর 10% আলো শোষণ করে। ভাই দেখো তো, 10% আলো শোষণ করে, মানে শোষণ করে ফেলে, তাহলে বাইরে নির্গত হয় কতটুকু, ট্রান্সমিটেন্স কতটুকু, 90%। এই যে তার মানে তোমার কৌশলে ছলে বলে দিছে, বুঝছো, যে 10% আলো শোষণ করে, তার মানে ট্রান্সমিটেন্স কত, 90%। 10% শোষণ করলে ট্রান্সমিট করে কতটুক, নির্গত হয় কতটুক, 90%। তার মানে তোমাকে ট্রান্সমিটেন্স দিয়েছে। আমি কি বলছি, আমরা শোষণ বের করি না, আমরা ট্রান্সমিটেন্স বের করে শোষণ বের করি, কারণ এটা বের করা ইজিয়ার আমাদের জন্য। এবার বলছে যে সেলের শোষণ দৈর্ঘ্য যদি 5 গুণ করি, মানে আগে এল ছিল, পরে সেটা 5 গুণ বেশি, সরি 5 গুণ করি না, 5 গুণ বেশি হলে, এগুলো তোমরা এখন জানো যে আগে ছিল এল, পরে 5 গুণ বেশি করছি, তাহলে এল প্লাস 5L মানে 6L। আগে ছিল এল, পরে হয়েছে 6L। তোমাকে বলছে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে, মানে পরে আপতিত রশ্মির কতটুকু শোষিত হবে। আগে কিন্তু ট্রান্সমিটেন্স একটা দেওয়া আছে, তো পরে ট্রান্সমিটেন্স বের করতে বলছে। সো যখন এল, তখন ট্রান্সমিটেন্স হচ্ছে 90%, তাহলে যখন হয়ে গেল 6L, তখন ট্রান্সমিটেন্সটা কত এটা বের করতে বলছে। দেখো কতটুকু অংশ ও শোষিত বলছে, তাহলে তুমি আগে নির্গমনটা বের করো, ট্রান্সমিটেন্স, তারপরে মাইনাস করে দিও, তাহলে তো শোষিত চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আসো করাচ্ছি। আমরা দেখো ফর্মুলা জানি A is equals to epsilon CL। এখানে epsilon C এগুলো নিয়ে কোনো কাজ নাই, কারণ খালি জাস্ট কার ভিতরে সম্পর্ক, L আর তোমার হচ্ছে T এর ভিতরে। এখন এর বদলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো, এর বদলে আমরা এখানে মাইনাস লগ T এটা লিখতে পারি না, is equals to epsilon C আর L। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া মাইনাস লগ T যেটা আছে তার সাথে আমাদের L এর সম্পর্ক কি ভাইয়া, সমানুপাতিক। এই
বুঝছো? এগুলাকে ধ্রুবক চিন্তা করতেছি কারণ এখানে তো এগুলো নাই। তাহলে এই সম্পর্কে আমরা ম্যাথ করতে পারবো, অথবা দেখো মাইনাসে সরাই দিলে আমরা লিখতে পারবো এই হবে যে log 1/t এটার সাথে l এর সম্পর্ক সমানুপাতিক। যেমন চিন্তা করো এইখান থেকে আমরা ম্যাথটা করবো যে তাইলে দেখো এখান থেকে ফর্মুলা লিখতে পারি কিনা যে log 1/t এর সাথে l এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে দেখো log 1/t1 ঠিক আছে ডিভাইড বাই log 1/t2 এই মানটা ইকুয়ালস টু কি হবে, ওই পাশে আছে l, তাহলে আগে l1 পরে l2। এই তাহলে আগে l1 দেওয়া আছে l, পরে l2 দেওয়া আছে 6l, তাহলে l কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 6। এখানে আগে ট্রান্সমিটেন্স দেওয়া আছে 90%, তুমি পরের ট্রান্সমিটেন্সটা কি বের করতে পারবা t2 ক্যালকুলেটরে বসাই দিয়ে, পরের ট্রান্সমিটেন্স চলে আসবে t2। তাহলে t2 যদি পেয়ে যাই ভাই, তুই আমার বলো এটা এতটুকু কি হয়েছে, নির্গত হয়েছে। আমাকে কি বলছে নির্গত বের করতে? না, আমাকে বলছে পরে কতটুকু শোষিত হবে। ভাই জাস্ট শোষিত বের করার সময় কি করতে হয়, যদি পার্সেন্টে বের করতে চাও, যেহেতু প্রশ্নে পার্সেন্ট দেওয়া আছে তুমি পার্সেন্ট করবা 100% মাইনাস এখানে টি2 যা আসে যত পার্সেন্ট। দেখছো তাহলে বুয়েট কেমনে ঘুরে ম্যাথটা দিছে, যে সব তোরে করাবো না, তুই বেসিকটা বুঝিস কিনা সেটা দেখবো। মানে বুয়েটের পার্সপেক্টিভ হচ্ছে এরকম। হ্যাঁ আচ্ছা আসো এরপরে লাস্ট কোশ্চেন আমাদের এখান থেকে। হ্যাঁ সেটা দেখলে হয়ে যাবে। এখানে এটা আরো সোজা, বলছে 100 সেন্টিমিটার কিউব বা 100 ml জলীয় দ্রবণে কোন যৌগের আণবিক ভর দেওয়া আছে 18,800 গ্রাম পার মোল, মানে এম দেওয়া আছে এবং তার 0.95 গ্রাম দ্রবীভূত আছে। ভাই ভি দেওয়া আছে, এম দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ঘনমাত্রা এস কি বের করা যাবে কি যাবে না? ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইড বাই 1000। তার মানে এখানে ঘনমাত্রা দেওয়া আছে, এই পুরো লাইনের ভিতরে কি আছে? ঘনমাত্রা। বলছে 10 সেন্টিমিটার যদি হয় পথের দৈর্ঘ্য এবং শোষণ যদি হয় মানে এ অ্যাবজর্বেন্স শোষণ এটা যদি হয় 0.06, তাহলে বলো এপসাইলন কত? দেখো তো এটা কি আসছিল 1617 সালে। তার মানে আমরা জানি A is equals to এপসাইলন CL। A দেওয়া আছে 0.06, এপসাইলনটা বের করতে বলছে, তাহলে এপসাইলন ইকুয়ালস টু A ডিভাইড বাই C আর L। L টা ডাইরেক্ট দেওয়া আছে 10 সেন্টিমিটার, কিন্তু C নাই। আর ভাই C বের করার জন্য সবকিছু দেওয়া আছে না, তাহলে C is equals to কি W * 1000 ডিভাইড বাই MV বা S is equals to, তুমি যেমন চিন্তা করো, তাহলে W কত দেওয়া আছে 0.95 * 1000 ইনটু আণবিক ভর কত দেওয়া আছে, আণবিক ভর হচ্ছে 18,800 ইনটু ml দেওয়া আছে 100। শেষ। সি বের হয়ে গেল, সিটা নিয়ে বসায় দাও, কাজ শেষ। আর এল তো দেওয়াই আছে, এও দেওয়া আছে। দেখছো এই হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট ফর্মুলাটা ছিল। সেই বিয়ার-ল্যাম্বার্ট ফর্মুলার যত ধরনের ম্যাথ হইতে পারে ভাই সব তোমার দেখাই দিছি। এর থেকে শর্ট টাইমে এত তোমার হচ্ছে কেউ অনেকে তোমরা পড়ো নাই, বাট আমার মনে হয় না এমন কেউ আছো যে এখন এই ম্যাথগুলা বুঝবা না। আশা করি পারো।